সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জিআরই কোয়ান্টিটেটিভ দ্বিতীয় ক্লাসে। আজকে মূলত আমরা একটি পূর্ণাঙ্গ জিআরই পরীক্ষায় জিআরই ম্যাথ সেকশনে কি ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে একটি খুব সাধারণ আলোচনা করব। যারা অতি শীঘ্রই জিআরই প্রস্তুতি নিতে যাচ্ছেন মূলত তাদেরকে লক্ষ্য রেখেই আমাদের আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক একটি পূর্ণাঙ্গ জিআরই পরীক্ষায় কয়টি সেকশন থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 6টি সেকশনের কথা বলা আছে। তার মধ্যে একটি হচ্ছে রাইটিং, দুটি ভার্বাল, দুটি ম্যাথ এবং একটি এক্সপেরিমেন্টাল সেকশন। এক্সপেরিমেন্টাল সেকশনটি আপনার পরীক্ষা পেতে ভার্বাল হতে পারে কিংবা ম্যাথ হতে পারে। সো আপনি বুঝতেই পারছেন যে একজন পরীক্ষার্থীকে তার পরীক্ষার দিনে সর্বোচ্চ 3টি ভার্বাল, 2টি ম্যাথ কিংবা 3টি ম্যাথ, 2টি ভার্বালের কোশ্চেন্সের আনসার করতে হতে পারে। এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথ সেকশনে আপনাকে মোট 20টি করে 40টি প্রশ্নের আনসার করতে হবে, যার মধ্যে প্রথম ধাপে যে সেকশনটি আসবে তাতে আপনার 8টি কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, 9টি ডিসক্রিট কোয়ান্টিটেটিভ এবং 3টি ডাটা ইন্টারপ্রিটেশন, এবং দ্বিতীয় ধাপে ম্যাথে 7টি কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, 10টি ডিসক্রিট কোয়ান্টিটেটিভ এবং 3টি ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন থাকবে। এখন আসা যাক যে আমাদের এই যে ম্যাথ সেকশনটি সেটি আসলে কেন না হয়। বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে মূলত আপনার যে বেসিক ম্যাথমেটিক্যাল স্কিল কিংবা আপনার এলিমেন্টারি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট সম্বন্ধে আপনার আন্ডারস্ট্যান্ডিং কতটুকু ভালো সেটা যাচাই করে আপনি কোয়ান্টিটেটিভলি রিজনিং কত ভালোভাবে করতে পারেন, তাই মূলত এই পরীক্ষা এই সেকশনটিতে যাচাই করা হয়। আর আপনি একটি পূর্ণাঙ্গ জিআরই পরীক্ষায় যে 40টি কোশ্চেনের আনসার করবেন ম্যাথ সেকশন থেকে, তা মূলত এই 4টি কন্টেন্ট থেকে কভার করা হয়। তার মধ্যে একটি হচ্ছে বেসিক অ্যারিথমেটিক, বেসিক অ্যালজেব্রা, বেসিক জিওমেট্রি এবং ডাটা ইন্টারপ্রিটেশন। সো বেসিক্যালি ইন জেনারেল আমরা সবগুলো টপিকস মূলত আমাদের হাই স্কুল এই কভার হয়ে থাকে। কিছু জিনিস যেমন সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশ, কিছু স্ট্যাটিস্টিক্সের কিছু সাধারণ সমস্যা কিংবা সাধারণ কনসেপ্ট, সেগুলো আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে পেয়ে থাকি। তো আশা করবো যারা মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের তো কোনো সমস্যার কথাই না। হয়তো যারা দীর্ঘদিন ধরে ম্যাথের সাথে নেই, বিশেষত যারা বায়োলজি ফিল্ডে আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা প্রস্তুতি নেওয়ার শুরুর দিকে এই জিনিসগুলো একটু রিভিউ করে নিলে খুব ভালো হয়। এখানে নতুন কিছু বলার নেই, তবে আপনি চেষ্টা করবেন যে আপনি যখনই কোনো স্পেসিফিক টপিক্সে কোনো সমস্যায় পড়ছেন আপনি অবশ্যই তার বেসিক জিনিসগুলো রিভিউ করে নেবেন, যার ফলে আপনার অনেক সুবিধা হবে। কিছু সাধারণ আলোচনা কোয়ান্টিটেটিভ সেকশনে আমরা এখন করব, যেটা হচ্ছে আপনি কি আসলে আদৌ কি কোয়ান্টিটেটিভ সেকশনে পূর্ণাঙ্গ 170 মার্কস পাওয়া সম্ভব কিনা। আমার কথা হচ্ছে ইয়েস, বাট কেউ যদি বলে যে এটা কি আসলেই সহজ, তাহলে আমি তাকে বলবো ইট ডিপেন্ডস। এর কারণটা হচ্ছে অনেকেই যেটা হয় সেটা হচ্ছে পরীক্ষার সময় বিশেষত পরীক্ষার যেটা প্রেশার থাকে সেজন্য তারা নার্ভাস হয়ে যায়। তারা অনেক সময় অনেকে কিছু লেন্দি কোশ্চেন থেকে তারা পাজল হয়ে যায়। এর ফলে এই প্রবলেমগুলোতে অনেক বেশি সময় নষ্ট হয়, যার ফলে দেখা যায় যে পরবর্তীতে অনেক প্রবলেম 4-5টা প্রবলেমে তারা সময় দিতে পারছেন না। এর ফলে সেগুলিকে র্যান্ডম আনসার করে দিয়ে আসতে হয় এবং যথারীতি সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ফলে তারা সিগনিফিকেন্টলি পয়েন্ট লুজ করে। আর এছাড়া যেটা হয় যে আপনারা যখন অনেকে যেটা করে সেটা হচ্ছে প্রস্তুতির প্রায় শেষ পর্যায়ের দিকে তারা ম্যাথ সেকশনটি রিভিউ করা শুরু করে, তখন দেখা যায় যে একটি টাইম এনভায়রনমেন্টে তাদের যে প্র্যাকটিস করা দরকার সেটা তারা করেন না, ফলে অনেক সময় পরীক্ষা হলে তাদের জন্য সময় মিলানো একটা কষ্টকর হয়ে পড়ে। সো আসলে আপনি যদি এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে চান তাহলে আপনার আসলে কী করা উচিত। আমি অবশ্যই বলবো যে আপনি শুরু থেকেই এটা টাইম এনভায়রনমেন্টে প্র্যাকটিস করুন, যেখানে আপনার 20টি কোশ্চেন করতে 35 মিনিট সময় দেবে, যেটি স্ট্যান্ডার্ড জিআরই পরীক্ষায়। সেখানে আমি আপনাকে বলবো যে আপনি শুরু থেকে 20টি কোশ্চেনের জন্য 40 মিনিট করে সময় নিন।
এভাবে প্রথম 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ করুন। তারপর যখন আপনি তাতে অভ্যস্ত হয়ে যাবেন, চেষ্টা করুন আস্তে, আস্তে সময়টা কমিয়ে নিয়ে আসার। অবশ্যই চেষ্টা করবেন যে আপনি যাতে 35 মিনিটের মধ্যে সবগুলো সমস্যার সমাধান করতে পারেন। আপনি খেয়াল রাখবেন যাতে আপনি আপনার যখন ম্যাথ করছেন তখন যাতে আপনার কোনো সিলি কোনো মিস্টেক না হয়। তারপর হচ্ছে অবশ্যই আপনি আপনার উইকনেস উপর কাজ করবেন। যেমন আমার কিছু উইকনেস ছিল ডাটা ইন্টারপ্রিটেশন এবং প্রবাবিলিটি, আমি সেগুলো খুব ভালো করে দেখতাম। সো যার উইকনেস তার নিজের কাছে, আপনি খুব ভালো করে জানেন যে আপনার কোন সেকশনে কিছুটা সমস্যা আছে। আপনি সেটার উপর স্পেসিফিক্যালি ফোকাস করবেন। আর যেহেতু জিআরই পরীক্ষা আপনাকে অবশ্যই পেন্সিল এবং কিছু স্কেচ পেপার দেওয়া হবে। সো আপনি যখনই কোনো ম্যাথস করবেন, সো আপনি চেষ্টা করবেন যে ওইভাবে চেষ্টা করার যে আপনার কাছে অবশ্যই পেন্সিল এবং স্কেচ পেপার থাকবে। আপনি ওই আলাদা স্কেচ পেপারে অঙ্কগুলো করে যাতে আপনার যে বুকের রেফারেন্স থেকে অঙ্কগুলো করছেন সেখানে আনসার ট্রান্সফার করার। সো এতে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে আপনি স্ক্র্যাচ পেপারগুলো ইউজ করা শিখবেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এরপরে আমরা দেখছি যে জিআরই পরীক্ষায় কোশ্চেন ফরম্যাটগুলো কী ধরনের। প্রথমে যে ফরম্যাটের কোশ্চেন থাকবে সেটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্প্যারিজন কোশ্চেন। মূলত যেটা হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি এই দুটো দেওয়া থাকবে, যেখানে আপনাকে এখান থেকে দুটোর ভ্যালু কম্পেয়ার করে আপনাকে বলতে হবে where quantity A is greater or quantity B is greater। যদি দুটো সমান হয় সেক্ষেত্রে আপনাকে বলতে হবে these two quantities are equal। যদি কোনো কারণে প্রশ্ন থেকে না বোঝা যায় কিংবা ইনফার না করা যায় যে এই যদি কোয়ান্টিটি পড়ানো ছোট তা কিছুই বলা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই আনসার হবে ইট ইজ ইম্পসিবল টু ডিটারমাইন হুইচ কোয়ান্টিটি ইজ গ্রেটার। এখানে একটা স্যাম্পল প্রবলেম দেখানো হয়েছে যেখানে দুটি কোয়ান্টিটি 1/16 + 1/7 + 1/4 আর কোয়ান্টিটি বি তে আছে 1/4 + 1/16 + 1/6। চলুন তাহলে দেখি আমরা এটা কীভাবে সলভ করব। যেহেতু এখন জিআরই পরীক্ষায় একটা অনস্ক্রিন ক্যালকুলেটর থাকে, সো প্রথমেই খুব ইজিলি চিন্তা আসে যে মাথায় যে অনস্ক্রিন ক্যালকুলেটর আছে, ঠিক আছে আমরা এটা যোগ করে এটার আনসার কোনটার বড় কিংবা ছোট সেটা কম্পেয়ার করে আমরা ইজিলি আনসার দিতে পারি। হ্যাঁ, এটা জিআরইর জন্য বেস্ট সলিউশন না, কারণ হচ্ছে আপনি যখন অনস্ক্রিন ক্যালকুলেটর ইউজ করেন তাতে আপনার অনেক সময় অপচয় হবে, যে সময়টা আসলেই হয়তো ইটিএস যখন এই কোশ্চেনটি সেট করেছে তারা জানে যে হয়তো এই সময়টা আসলে এই ম্যাথের পিছনে লাগছে না কিংবা আরও কম সময় লাগছে। ফলে আপনি যখন একটি কম বরাদ্দকৃত ম্যাথের উপর যখন বেশি সময় বরাদ্দ করবেন তখন খুব স্বাভাবিকভাবে অন্য ম্যাথ কোশ্চেনে হচ্ছে আপনার যে স্পেসিফিক সময় ছিল সেখান থেকে সেই সময়টা অবশ্যই কমে যাবে। সো আপনি সব ম্যাথসে যে আপনার অনস্ক্রিন ক্যালকুলেটর লাগবেই তা কিন্তু নয়, এটা বেসিক্যালি একটি পিটফল কিংবা হিডেন ডেঞ্জার আমরা বলতে পারি। সো আপনি যদি দেখেন এই ম্যাথে যে আপনার এই দুটি কোয়ান্টিটিতে আপনার 1/16 এবং 1/4 এই দুটা টার্ম হচ্ছে কমন। সো দুটো টার্ম যদি আপনি দুই পাশ থেকে বাদ দিয়ে দেন তাহলে আপনি দেখবেন যে এখানে বাম পাশে 1/4 এবং ডান পাশে 1/6 আছে। তো আপনার জন্য খুবই সহজেই অন্তত এই সংখ্যাগুলো যোগ করে দেওয়া ছাড়াই বলে দেওয়া সম্ভব হচ্ছে এখানে কোন কোয়ান্টিটি বড় কিংবা ছোট। সো আমি বলবো যে আপনি যদি এই সেকশনটিতে এই কোয়ান্টিটিভ কম্পারিজনে ভালো করতে চান তাহলে অবশ্যই বেশি করে কম্পেয়ার করা শিখুন। সো কম্পেয়ার ডোন্ট ক্যালকুলেট, দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি টু অ্যাটেন্ড দিস কোশ্চেন্স। এরপরে যে ধরনের কোশ্চেন থাকবে সেটা হচ্ছে ডিসক্রিট কোয়ান্টিটিভ কোশ্চেন্স, যার মধ্যে অলমোস্ট you will get almost 50% of the questions like this, but it's 19 out of 40। এখানে মূলত তিন ধরনের কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে আপনার 5টা অপশন চয়েস থাকবে এবং তার মধ্যে একটি মাত্র কারেক্ট। আর এরপরে মাল্টিপল আনসার কোশ্চেন্স, যে 2 or 3 পসিবল আনসার থাকতে পারে। সো আপনি যদি ফুল ক্রেডিট পেতে চান আপনাকে অবশ্যই সম্ভাব্য সঠিক উত্তরগুলো অবশ্যই লাগিয়ে আসতে হবে। আর মূলত ইটিএস এর একটি এই ধরনের কোশ্চেনের একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে আপনাকে ইটিএস একটা উপায় দিয়ে দিয়েছে যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে কোনটি মাল্টিপল চয়েস এবং কোনটি মাল্টিপল আনসার কোশ্চেন। যেখানে বলাই আছে এই ইনস্ট্রাকশনটি মূলত পাওয়ার সফটওয়্যার থেকে নেওয়া, যে ইফ a question has answer choices with ovals then the correct answer consists of a single choice,
If a question has answer choices with square boxes, then the correct answer consists of one or more answer choices. So আপনি খুব সহজেই ওভাল কিংবা স্কয়ার শেপ আনসার চয়েস দেখে অবশ্যই আইডেন্টিফাই করতে পারবেন যে এটি কোনটি মাল্টিপল চয়েস এবং কোনটি মাল্টিপল আনসার কোশ্চেন। সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট পরীক্ষা হলে কোনো অতিরিক্ত প্রেশার থাকছে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিউমারিক এন্ট্রি কোশ্চেন্স, লাইক এখানে কোনো আনসার চয়েস থাকবে না, কিন্তু একটি কোশ্চেন থাকবে যার একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, সেখানে আপনাকে এই অ্যান্সারটা পুট করে আসতে হবে। এখানে বেসিক্যালি দুটো স্যাম্পল প্রবলেম দেখানো হয়েছে ডিসক্রিট কোয়ান্টিটিভ কোশ্চেন্সের। প্রথম কোশ্চেন যেটা আমরা দেখি যে if 12a plus 3b equal to 1 and 7b minus twice a equal to 9, so what's the average of a and b? সো আমরা যখন হাই স্কুল লেভেলে এই ধরনের প্রবলেমগুলো করতাম, আমরা জেনারেল সেন্সে আমরা যেটা করতাম সেটা হচ্ছে a কিংবা b এর ভ্যালু বের করে তারপর হচ্ছে সেটাকে যোগ করে দিয়ে ভাগ করে আমরা এটা মিন বের করতাম। সো আপনি এভাবে চাইলে করতে পারেন। আর যদি চান এই দুটো রাশিকে যদি যোগ করুন তাহলে আপনি দেখবেন যে আপনার a plus b equal to something একটা ভ্যালু আছে, যেখানে আপনি খুব সহজে a plus b equal to a plus b কে 2 দ্বারা ভাগ করে আপনি তার অ্যারিথমেটিক মিন পেয়ে যাচ্ছেন। সো you will lose at least 5 or 10 seconds in this way. সো যেটাতে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি কোনো একটি স্পেসিফিক ম্যাথে যদি অন্তত 5 সেকেন্ডও সময় সেভ করতে পারেন, সেই 5 সেকেন্ড মনে রাখবেন অবশ্যই আপনার অন্য ম্যাথের জন্য বরাদ্দ থাকবে, যেটা খুবই হেল্পফুল। হয়তো ইনিশিয়াল সেন্সে হয়তো আপনার কাছে মনে হচ্ছে 5 সেকেন্ড it doesn't make a lot of sense, but in the real exam you will find that it is more useful. এরপর যে পরবর্তী প্রবলেমটা আমরা দেখছি সেখানে বলা আছে if x and y are integers such that x cube equal to y square, which of the following couldn't the value of the y indicate all such values? So এটা বুঝতেই পারছেন যে এটা একটি মাল্টিপল আনসার চয়েস টাইপ কোশ্চেন্স। সো আমরা বেসিক্যালি এই ধরনের কোশ্চেন x কিংবা y এর যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সম্ভাব্য সকল ভ্যালুগুলো এই রাশিতে পুট করে সেই ভ্যালুগুলো যাচাই করে দেখব হচ্ছে আমরা আমাদের কোনটি আনসার। যেমন আমি যদি -1 এখানে input দিই, say y square equal to 1, then x cube equal to 1, so it's a possible value of y, so it could be the value of y. So the same scenario is for 1 and 8. Now so if you count 12, then you might say that y square equal to 12 square, so it's 144. So 12 falls in the range between 125 and 216. So x cube equal to 144, সেই ভ্যালুটা x এর ভ্যালুটা আসলে যায় না x এর সাথে। সো আমরা খুব ইজিলি বলতে পারি যে হচ্ছে 12 is not an answer, so it could be the value of y. এখানে আমি একটা চার্ট দেখিয়েছি যেখানে হচ্ছে 2 স্কয়ার থেকে 9 স্কয়ার এবং 2 কিউব থেকে 9 কিউব এই ধরনের যে ভ্যালুগুলো হতে পারে, সেটা আপনি চাইলে এই ভ্যালুগুলো মনে রাখতে পারেন, আর চাইলে শুধুমাত্র এই ধরনের স্কয়ার কিংবা কিউবের যে আনসারগুলোর সাথে লাস্ট ডিজিট কত হয় সেটা আপনি মনে রাখতে পারলে আপনার অবশ্যই সুবিধা। কেন সুবিধাজনক সেটা আমি দেখাবো পরবর্তী স্লাইডে। চলুন তাহলে দেখে নিই। যেখানে একটা কোশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াটস দ্য ভ্যালু অফ 23 কিউব। যেহেতু আপনার কাছে এখন অন স্ক্রিন ক্যালকুলেটর আছে, আপনি অবশ্যই চিন্তা করবেন যে ঠিক আছে অন স্ক্রিন ক্যালকুলেটর দিয়ে এই প্রশ্নটি সলভ করা যায়, খুব ভালো কথা, কিন্তু আপনি কি আদৌ কি অন স্ক্রিন ক্যালকুলেটর ইউজ করবেন? দ্য আনসার ইজ নো, বিকজ ইফ ইউ লুক, আপনি যদি প্রিভিয়াস স্লাইডে আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 কিউব এর ভ্যালু হচ্ছে 27 এবং এই 3 কিউবের 27 এর লাস্ট ডিজিট হচ্ছে 27। সো আমি যদি এখন 13 কিউবের অ্যান্সার বের করি তাহলে আপনি দেখবেন 13 কিউবের অ্যান্সার হচ্ছে 2197, যার লাস্ট ডিজিট হচ্ছে 7। ঠিক একইভাবে 23 কিউবের ভ্যালু যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো 12167, যার লাস্ট ডিজিট হচ্ছে 7। 33 কিউবের ভ্যালু যদি আমরা নিই তাহলে আমরা দেখতে পাবো তার আনসার হচ্ছে 35937, যার লাস্ট ডিজিট হচ্ছে 7। সো
আপনি কেবলমাত্র কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই এই লাস্ট ডিজিট থেকে বলে দিতে পারবেন যে 23 কিউবের আনসার 23 কিউবের আনসার হচ্ছে 121167 and that makes that's a very useful মেথড লাইক আপনার এখানে খুবই দ্রুততার সাথে আপনি জাস্ট শুধুমাত্র লাস্ট ডিজিটটা মনে রেখে এই আনসারটা দিয়ে আসতে পারছেন। এর ফলে আপনার বড় দৈর্ঘ্যিত সময়টা খুব ভালোভাবে সেভ হচ্ছে, যেটা হচ্ছে আপনি অন্য যে কোনো প্রবলেমে কাজে লাগাতে পারবেন। সো আপনি আমি চেষ্টা করবো যে এই ধরনের কিছু টিপস এবং ট্রিক্স সেগুলো হচ্ছে কম্পাইল করে আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন সময়। এটা একটি নিউ ডিসক্রিট কোয়ান্টিটেটিভ সেকশনের কোশ্চেন, যেখানে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে একটা কোশ্চেন থাকবে, ভিতরে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, সেখানে আপনার আনসার দিতে হবে। আপনার যদি কোনো কমপ্লেক্স ক্যালকুলেশন থাকে লাইক সেখানে আপনি অন স্ক্রিন ক্যালকুলেটরে সাহায্য নিতে পারেন, যেখান থেকে আপনি খুব সহজেই আনসার ট্রান্সফার করতে পারেন ব্ল্যাঙ্ক সেকশনে। আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন আনসারটা টাইপ করবেন সেই আনসারটা যাতে ভুল না হয়। বিশেষত ডেসিমাল প্লেস নিয়ে ভুলের সম্ভাবনা বেশি থাকে, যে অনেক সময় কারো 25.6 এর জায়গায় 2.56 কিংবা 256 হয়ে যায়। সো এক্ষেত্রে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আর আর এই ধরনের কোশ্চেনগুলো সাধারণত একটু দীর্ঘ আকারের থাকে। সো আপনি কোশ্চেনটা অবশ্যই চেষ্টা করবেন মনোযোগ দিয়ে পড়ে, যাতে আপনি কোশ্চেনটি মিসরিড না করেন। মূলত আপনি যদি ওভারঅল যে ম্যাথ সেকশনে ভালো করতে চান, অবশ্যই আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি কখনোই কোনো কোশ্চেন মিসরিড করবেন না। যদি কোনো কোশ্চেন পড়ে মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না, তো আমি ফার্স্ট বলবো যে আপনি দ্বিতীয়বার চেষ্টা করুন। যদি তাও না পারেন সো স্কিপ দ্য কোশ্চেনস অ্যাট দ্যাট টাইম। আপনি যখন এর পরবর্তী কোশ্চেনগুলো সলভ করে আসবেন, হয়তো আপনি পরে এই কোশ্চেনটি সলভ করার জন্য অনেক সময় পাবেন, আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবেন, যেটা হচ্ছে বড় কথা। আর হচ্ছে ইউজ দ্য প্রসেস অফ এলিমিনেশন টেকনিক, লাইক যে সকল সম্ভাব্য ভুল উত্তরগুলো আছে সেগুলো হচ্ছে আগে থেকে আইডেন্টিফাই করার জন্য। সো এটা একটা খুব সহজ এবং খুব সুবিধাজনক একটি প্রক্রিয়া। আমরা এই প্রসেস অফ এলিমিনেশন টেকনিক সম্বন্ধে স্টেপ বাই স্টেপ বিভিন্ন পরবর্তী ক্লাসগুলোতে বিভিন্ন স্যাম্পল প্রবলেম আলোচনা যখন করবো, তখন আমরা দেখাবো যে কীভাবে প্রসেস অফ এলিমিনেশন এই টেকনিকটি অবলম্বন করতে হয়। আর যেটা হচ্ছে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ক্যালকুলেশন যাতে কারেক্ট হয়। মাঝে মাঝে ইটিএস কিছু আনসার পুট করে এমনভাবে যে আপনি যদি কোনো ম্যাথের ক্যালকুলেশন ভুল করেন, ওই ভুল ক্যালকুলেশনের জন্য যে আনসারটা হবে সেই আনসারটা তার অপশন চয়েসে দিয়ে থাকে, ফলে আপনি কখনোই বুঝতে পারেন না যে আপনি ভুল করছেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ক্যালকুলেশনস, লাইক অ্যান্ড ডোন্ট মিসইন্টারপ্রিট দ্য কোশ্চেন্স। অনেক সময় যদি মিসইন্টারপ্রিটও করেন, সেই মিসইন্টারপ্রিটেশনের জন্য যে ভুল আনসারটা হবে সেই আনসারটাও দেওয়া থাকে আনসার চয়েসে। সো মাল্টিপল আনসার চয়েস অবশ্যই আপনাকে ফুল ক্রেডিট পাওয়ার জন্য অবশ্যই সবগুলো কারেক্ট আনসার সিলেক্ট করতে হবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দোজ মাল্টিপল আনসার চয়েসেস। নাও it's time for the data interpretation questions. So you will get only 6 questions from DI staff. These are actually based on those fundamental graphs like line graph, bar graph, pie chart. So আপনি যদি এই সেকশনটাতে ভালো করতে চান, যেটা আমার সাজেশন হচ্ছে আপনি সব ধরনের গ্রাফ কিংবা চার্টের সাথে নিজেকে পরিচিত করে তুলুন। আপনি যে কোনো বই, যে কোনো রেফারেন্স, বিভিন্ন ফোরাম, তারপর অনলাইনে যত ফ্রি স্টাফ পাওয়া যায় সেগুলো আপনি এখান থেকে রিভিউ করতে পারেন। আপনি যত ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন বেশি প্র্যাকটিস করবেন, এটা আপনার জন্য ভালো, কারণ বেসিক্যালি এই ধরনের কোশ্চেনগুলো আমরা আসলে হাই স্কুল কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে খুব একটা বেশি হয়তো করা হয়নি আমাদের। সো এই ডাটা ইন্টারপ্রিটেশন সেকশনে আমাদের কিছু না কিছু দুর্বলতা থেকেই যায়। সো জাস্ট ফোকাস অন দ্যাট। আর আপনি যখন এই ধরনের কোশ্চেন সলভ করবেন, সো আপনি অবশ্যই প্রশ্নটা করার আগে গ্রাফিকই দেওয়া আছে, আই রিপিট দ্যাট, আপনার স্পেসিফিক্যালি যে গ্রাফে কী ধরনের ইনফরমেশন দেওয়া আছে সেটা সম্বন্ধে খুব একটা ভালো আইডিয়া নিয়ে তারপর হচ্ছে আপনি কোশ্চেনটা পড়বেন এবং তারপর সলভ করবেন। সো এখানে কিছু পয়েন্টস আমি বলেছি যে যেটা হচ্ছে লক্ষণীয়, যে ট্রাই টু এস্টিমেট দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু ইনস্টেড অফ ইউজিং অন স্ক্রিন ক্যালকুলেটর, ইট উইল সেভ ইউ টাইম, লাইক
আপনি যদি এখন সে 762 কে 20 দিয়ে ভাগ করলে যেটার আনসার হয় হচ্ছে 38.1, আপনি যদি এটা অন স্ক্রিন ক্যালকুলেটর ইউজ না করে আপনি যদি এভাবে চিন্তা করেন যে 762 এর রাউন্ড অ্যাবাউট সংখ্যা হচ্ছে 760, সেটাকে 20 দ্বারা ভাগ করলে খুব ইজিলি আনসার বলে যে 38। সো আপনি এটি কাছাকাছি সংখ্যার কাছাকাছি সংখ্যাতে রাউন্ড অ্যাবাউট করে আপনি তার আনসারটি মুখোমুখি বের করতে পারছেন অন স্ক্রিন ক্যালকুলেটরের সাহায্য ছাড়া। সো পরীক্ষায় যদি আপনার এই ধরনের কিছু অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আপনি বের করতে পারেন, সো এটা আপনার জন্য অবশ্যই ভালো। আর মনে রাখবেন যে গ্রাফে যে ইনফরমেশন দেওয়া থাকবে কেবলমাত্র সেগুলি আপনার কোশ্চেন সলভের জন্য দরকার হবে। যদি এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, এটা ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন যেটা ম্যাথ রিভিউ থেকে ইটিএস থেকে নেওয়া। এটা একটা গ্রাফ, লাইন গ্রাফ, যেটা হচ্ছে নোভা জিআরই ম্যাথ বাইবেল থেকে নেওয়া। আমরা পরবর্তী ক্লাসে এই জিনিসগুলো নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব। সো আপনি ওভারঅল কীভাবে ম্যাথ সেকশনের প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে জাস্ট ট্রাই টু পয়েন্ট আউট ইউর উইকনেস অ্যান্ড ফোকাস অন ইট। অনেকে যেটা করেন যে আপনাকে যেতে বলবে যারা বিশেষত আগে পরীক্ষা দিয়ে দিয়েছেন তারা বলবেন হয়তো আরে ম্যাথ তো এক সপ্তাহ করলেই চলে, কিংবা কেউ বলবে এক মাস করলেই চলে। সো ইট ডাজন্ট মেক সেন্স দ্যাট কেউ এক সপ্তাহ করেছে সেটা আপনার জন্য এক সপ্তাহ লাগবে, কিংবা কেউ এক মাস করেছে আপনার এক মাস লাগবে। হয়তো এমন হতে পারে যে আপনার ম্যাথেই খুব বেশি সময় দেওয়া লাগছে ইংরেজির তুলনায়। সো আপনি জানেন, আপনি খুব ভালো করে জানেন আপনার কতটুকু সময় দেওয়া প্রয়োজন। সো আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনি প্রথম দিকেই ম্যাথের উপর ফোকাস করেন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে। আপনি যত বেশি প্রবলেম সলভ করতে পারেন তত আপনার জন্য ভালো। আপনার আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার উইকনেস কোথায়, আপনি কি ক্যালকুলেশনে কোনো ভুল করছেন, কিংবা আপনার প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে কিনা। সো এটা টোটালি আপনার চর্চার উপর। আপনি যত বেশি চর্চা করবেন হচ্ছে আপনার ম্যাথে ভুল করার সম্ভাবনা কমে যাবে। কিছু জিনিস আবারও ভার্বালি বলবো, সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখবেন আপনি কোনো ম্যাথ ভুল করছেন না। যেটা হয় খুব বড় কোনো প্রবলেম থাকলে, যেটা সেখানে অনেক সময় দেখা যায় যে যারা পরীক্ষার্থী তারা একটি ওয়ার্ড পড়ার সময় মিস করে, যার ফলে পুরো ম্যাথের যে মিনিং সেটাই তারা মিস ইন্টারপ্রেট করে এবং পুরো ম্যাথটাই অনেক সময় ভুলভাবে করে দিয়েছে। অনেকে যেটা করে সেটা হচ্ছে ক্যালকুলেশনের মিস্টেক করে, যার ফলে ম্যাথের অ্যান্সার ভুল থাকে। তারপর হচ্ছে অনেক সময় আপনি 5 চয়েস থেকে যখন একটা আনসার সিলেক্ট করেন, দেখা যায় খুব তাড়াহুড়ো করার সময় আপনি হয়তো বি এর জায়গায় সি, কিংবা সি এর জায়গায় ডি দাগে দিয়ে আসছেন। আর যেহেতু জিআরই ম্যাথে বিভিন্ন ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন মিক্স আপ থাকে, তো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে গিয়ে হয়তো কেউ একজন একটা কঠিন কোশ্চেন পেলো, তারপরে একটা তুলনামূলক সহজ একটা কোশ্চেন পেলো। তো দেখা যায় যে ওই কঠিন প্রবলেমটা সলভ করতে যে যখন একটা তুলনামূলক সহজ কোশ্চেন আছে সেটাকে কঠিনভাবে চিন্তা করে, যার ফলে দেখা যায় যে খুব একটা সহজ সমাধান এর দিকে না যেয়ে সেটা খুব কঠিনভাবে অঙ্কটা সমাধান করতে বসে যায়। এখানে সে প্রচুর সময় তার নষ্ট হয়ে যায়, যেটা আপনি চেষ্টা করবেন যাতে আপনার না হয়। সো আপনার যদি কোনো পরীক্ষায় যদি এমন মনে হয় যে প্রবলেমটি ফার্স্ট সেন্সে যথেষ্ট হার্ড মনে হচ্ছে, আপনি হয়তো পড়লে বুঝতেই পারবেন না, সো আমি বলবো যে আপনি স্কিপ করে যান। এখানে সময় নষ্ট করার কোনো মানে নেই, কারণ আপনি সেই কোশ্চেনে আবার ব্যাক করতে পারবেন। সো এতটুকুই আজকে আমাদের আলোচনার বিষয় ছিল। যদি কোনো স্পেসিফিক বই ফলো করতে চান তাহলে আমি বলবো যে আপনি যে কোনো বই ফলো করতে পারেন। তবে পার্সোনালি আমি ব্যারন্স এবং জিআরই ম্যাথ বাইবেল এই দুটা ফলো করতাম। এই দুটো বই আপনি চেষ্টা করবেন যে খুব ভালোভাবে করার। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা বইয়ের শুরুতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই। আমি সবাইকে বলবো যে আপনি কন্টেন্টগুলো রিভিউ করার সময় বইয়ের শুরুতে যে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া থাকে সেগুলো অবশ্যই খুব ভালোভাবে রিভিউ করবেন। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আপনার যদি কোনো ফিডব্যাক থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।